5টা গেলেই অজ্ঞান হয়ে শুয়ে পড়ে বিছানা কাজ যাবে, 78টা অসম্ভব। ওটা বেশি বেশি মাত্রাধিক বলে ফেলেছে, হয়তো হয়তো দুটো একটা খেয়েছে, কিন্তু বেশি বলে ফেলেছে আর কি। যে এইরকম ভাবে করলো, এত সুন্দর মেয়েটা, তারপরে বলছে তোমাদের বাড়ির পাশেই চালতা তলায় বাড়ি, এই অবধি জানি। যে নার্সিংহোমে ভর্তি হলো, কি হাসপাতালে ভর্তি হলো, পুলিশ কেস করলো না কেন? 78টা ট্যাবলেট না 68টা ট্যাবলেট না 80টা ট্যাবলেট, এটা নিয়ে সবার এত মাথা ব্যথা আছে কেন? 78ই কেন? আমি আমি কেন, যে কোনো মানুষ যখন ভাবে যে মরে যাব, সেটা যে কোন সিচুয়েশনে গিয়ে সেই ডিসিশনটা নেয়, ওটা যারা সুইসাইড করেছে বা করার চেষ্টা করেছে তাদেরকে জিজ্ঞেস করলে পাবে। আমি বলছি না যে আমি খুব ভালো কাজ করেছি, অবভিয়াসলি সুইসাইড ইজ নট এ সলিউশন, বাট অনেকে বলছে, আমি অনেকের ভিডিও দেখলাম, যার মধ্যে একজন হচ্ছে নন্দিনী ভট্টাচার্য। উনি বলছে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। আমি প্রবাহকে বিয়ে করেছি ভালোবেসে। যে মোমেন্টে আমার চোখ বন্ধ হয়ে আসছে, সেই মোমেন্টেও আমি ইমাজিন করেছি এইবারে যদি প্রবাহ আমার কাছে আসে বা অ্যাটলিস্ট খোঁজ খবর নেয়। মানুষ তো বিয়ে করে ভাঙার জন্য নয়। আর হ্যাঁ, অনেকে আছে যে লাইক সমস্যা হচ্ছে, মানাতে পারছি না, নেক্সট স্টেপ কি ডিভোর্স, চলো নিয়ে নিই ডিভোর্স। বাট আমার মাথায় কখনো এটা আসেই নি। বিয়ের আগে আমি এরকম তুমি অনেক কথা বলতাম যে যদি মানাতে না পারি, তখন প্রভাব ছিল না আমার লাইফে, আমি কাকে বিয়ে করবো কোনো ঠিকও ছিল না। যদি বানাতে না পারি ছেড়ে দেবো, থাকবো না, কিন্তু সেটা আমি পারিনি। ডিসেম্বরে আমাদের বিয়ে হয়, কাজের সূত্রে প্রবাহ 1 মাসের ওপর দিল্লি চলে গেছিলো, পুরো জানুয়ারি ছিল না। ওই জানুয়ারি আমি মায়ের কাছেও যাইনি। আমার এক বোন আছে চন্দননগরে, ওকে আমি আমার ফ্ল্যাটে এনে রেখেছিলাম। ওইটুকু সময়ের মধ্যে আমি আমার পুরো ফ্ল্যাট গুছিয়ে তুলেছিলাম, যে প্রবাহ এসে সারপ্রাইজ হবে যেটা কী ছিল, কী বানিয়েছি আমি লাস্ট যে লাইফটা করেছি, আমি কিন্তু লাইফে বলিনি যে প্রবাহ খারাপ, প্রবাহ বাজে, প্রবাহ অমুক, প্রবাহ তোমাকে। আমি একটা কথা বলিনি, জাস্ট প্রবাহ আমার কতটা ভালোবাসে আমি জানি না, বাট এইটুকু জানি ওর কাজ আর ওর মায়ের কথা, এই দুটো হচ্ছে ওর কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি এখনও লিখে দিচ্ছি, প্রবাহের সাথে আমার যত ঝামেলাই হয়ে যাক, এরকমও হয়েছে বিয়ের আগে। আর এই নন্দিনী ভট্টাচার্য, আমি জানি না আপনি ম্যারিড কিনা, কাউকে কখনো ভালোবেসেছেন কিনা, আপনি ছেড়ে আসার কথাটা এত ইজিলি বললেন। আমার কাছে ছেড়ে আসাটা অপশান ছিল না। আমার মনে হয়েছিল আমি থাকতে পারবো, মানিয়ে নেবো, একসাথে থাকবো, শেষ অবধি থাকবো, এটা আমার মনে হয়েছিল। প্রবাহ আমাকে কটা গিফট দিল, আমি প্রবাহকে কটা গিফট দিলাম, আমি এগুলো হিসাবই করিনি কখনো। আর ভিডিওতে দেখানো, নন্দিনী ভট্টাচার্য একটা কথা বললো না, হতে পারে ছেলেটা কিছু দিয়েছে, সেটা ভিডিওর পিছনে, মেয়েটা দিয়েছে ভিডিওর সামনে, এরকম কখনো কিছু হয়নি। সবসময় যা সারপ্রাইজ প্ল্যান করার আমি করতাম, সেটা আমার আশেপাশে সব লোকজন জানতো, তাতে আমার কোনো দুঃখ নেই যে আমাকে সারপ্রাইজ দিত না। হ্যাঁ, আমি ওর সাথে ঝামেলা করতাম মাঝে মধ্যে, যে একটা তো গোলাপ আনতে পারো, এইটুকু অবধি, এর থেকে বাড়াবাড়ি কোনোদিন কিছু করিনি আমি। এবার নন্দিনী ভট্টাচার্যের বক্তব্য ছেড়ে আসতে হতো, হয়তো ছেলেটা পিছনে গিফট দিত। আমি আজ অবধি যা যা কিনেছি সব কিছুর বিল আমার কাছে আছে, সব কিছু আমি যা যা কিনেছি সব কিছুর বিল আমার কাছে আছে। আমি কী কী কিনেছি, কার জন্য কিনেছি। বিয়ের পর থেকে আমি সেভিংস বলে কিছু রাখতামই না। যতটুকু টাকা আমার কাছে আসতাম, মনে হতো প্রবাহকে এটা কিনে দিই, ওটা কিনে দিই, সেটা ভালোবাসার জন্য, কথা শোনানোর জন্য নয়। আমি এখনও অবধি এটা বলছি না যে প্রবাহ আমাকে ভালোবাসে না, আমি হয়তো ভালোবাসে, কিন্তু ততটা না যতটা দরকার, যতটা আমি ভালোবাসি ততটা নয়। বিয়ের আগে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাকে হসপিটালে ঢুকিয়ে দিল। আমার ভাইকে বললো আমার কালকে ডিউটি আছে। আমার ভাই বললো ঠিক আছে, তুমি তাহলে বাড়ি চলে যাও, আমি আছি এখানে। ও দিব্যি বাড়িও চলে গেল, ওখানে আমার জন্য ওয়েট করেনি। আমার এখন মেন যে কথাটা বলার, সেটা হচ্ছে, এটা প্রবাহ এসে বলুক, সায়ককে নিয়ে প্রবাহর কোনো প্রবলেম ছিল না। সায়ক আমাদের বাড়িতে এসছে, প্রবাহ থাকাকালীন এসছে। প্রবাহ বাড়িতে না থাকলে সায়ক কোনো দিনও পা রাখেনি, কোনো দিনও না। ইভেন আমরা যে সোসাইটিতে থাকি, সেখানে গেট এন্ট্রি হয়, গাড়ি নাম্বার দিয়ে এন্ট্রি হয়, কোনো দিনও সায়ক লুকিয়ে চড়িয়ে আসেনি যখন প্রবাহ থাকতো। ইভেন সায়ক, সুকান্ত, এরা প্রত্যেকে অনেকদিন ধরে বলেছে তুই তো ভালো রান্না করিস, আমাকে বাড়িতে ডাক, রান্না করে খাওয়া, খেতে যাবে। আমি কোনো দিন ডাকিনি ওদেরকে, ডাকার সময়টুকু পাইনি, কারণ আমার মনে হয়েছে যদি কোনো একদিন প্রবাহ বাড়িতে থাকে, আমি আর প্রবাহ একসাথে থাকবো। কাজ ছাড়া সায়কের সাথে আমার কোথাও দেখাও হতো না। কোনোদিন সায়কের সাথে কোথাও আমি ঘুরতেও বেরোনি, এমনিও বেরোনি, নিউ ইয়ার পার্টি, হাবি যাবি, কোথাও যাইনি। কোথাও প্রমোশন
জোয়ার তার আকাঙ্ক্ষা, কাজে যাচ্ছি, প্রমোশনে যাচ্ছি, সেক্ষেত্রে শায়কের সাথে দেখা হতো। ইভেন এরকমও হয়েছে প্রবাহ নিজেও আমাদের সাথে গেছে। বেকার বেকার কেন শায়ককে এখানে টেনে আনা হচ্ছে আমি জানি না, হয়তো ফার্স্ট মেসেজটা আমি শায়ককে করেছি বলে তাই। তাও শায়ককে আমি এটা লিখেছিলাম, ভাই আমি ঘুমের ওষুধ খেয়েছি, আমি কি বাঁচবো না মরবো? শায়ক বললো আর ইউ ম্যাড? আমি বললাম যদি মরে যাই, মরার আগে আমার কটা কথা বলার আছে, তুই কি শুনবি? ততক্ষণে শায়ক একে তাকে কল করে দিয়েছে। আমার অনেক কিছু বলার ছিল। সেই বলাগুলোর মধ্যে হচ্ছে প্রবাহর সাথে আমার নর্মালি কোনোদিন কোনো ঝামেলা হয় না। যখন বা যে সময় প্রবাহ ওর মায়ের কথা শোনে, প্রবাহর আমার মা আমাকে যখন মেসেজ করে, বা আমার মা কেন আমার যে কোনো বন্ধুবান্ধব যখন আমাকে মেসেজ করে, আমি কারোর মেসেজ এনক্রিপ্ট করে রাখি না। প্রবাহর ক্ষেত্রে শুধু ওর মায়ের মেসেজটা এনক্রিপ্ট থাকে। আমাকে সবাই বলেছে পাইলটদের ক্যারেক্টার ভালো হয় না, কিন্তু আমি একটা জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম, সবাইকে বলেছি যে ভগবানও যদি নেমে এসে আমাকে বলে যে প্রবাহর ক্যারেক্টার খারাপ, সেটা আমি মানবো না। আমি সেই বিশ্বাসের জায়গাটাতে ছিলাম আমি। আর ইভেন প্রবাহও জানতো যে আমিও প্রবাহকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকানো তো দূর কথা পর্যন্ত বলি না। প্রবাহ যথেষ্ট পজিটিভ ছিল আমাকে নিয়ে, আমার সেটা ভালো লাগতো। মানে কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একবারের জায়গায় দুবার কেউ ঘুরে তাকালে এক দুটো উত্তর দিয়ে দিত, সেটা আমার ভালো লাগতো। আমাদের মধ্যে কখনো কোনো সমস্যা, ওই একটাই সমস্যা, আমার মাকে ছাড়তে হবে। দেবলীনা নদী আবার কন্ট্রোভার্সিতে, মানে সে 78টা ঘুমের ট্যাবলেট খেয়ে হসপিটালে গেল, ওয়াশ হলো, পুলিশ কেস হলো না, পুলিশ ইন্টারভেনশন হলো না, খুব বেশি হলে কোথায় ঘটনাটা ঘটেছে সব মিলিয়ে 4 থেকে 5 দিন। সে আবার সুস্থ হয়ে গেল, আবার ফেসবুকে এসে লাইভও করলো, ক্ল্যারিফিকেশন দিল। কাকে? নন্দিনী ভট্টাচার্যকে। সেও কিছু প্রশ্ন করেছে, হয়তো তাকে একেবারে বিঁধেছে সরস্বতীর মতো, তাই সে ক্ল্যারিফিকেশান দিল। প্রভা নন্দীকে নিয়ে তার কোনো সমস্যা নেই, কিন্তু তার শাশুড়ি মা নাকি তার মাথা ভাঙায়, শাশুড়ি মায়ের জন্যই নাকি তার সম্পর্কটা টিকলো না, এটাই বলেছে। প্রভা নন্দীকে নিয়ে তার কোনো সমস্যা নেই, প্রভা নন্দী তাকে নাকি যথেষ্ট পসেসিভ, কিন্তু এটাও বলেছে ভালোবাসার মধ্যে কোনো হিসেব থাকে না। সে শুধু বলতো কখনো দুটো গোলাপ নিয়ে আসতে, সে কোনো সেভিংসও করতো না, যা রোজগার করতো সবটাই নাকি সবার জন্য গিফটস কিনতো, বিশেষ করে প্রবাহর জন্য। সে কোনো দিন কিছু এক্সপেক্ট করেনি, সে কোনো দিন কোনো কিছুর হিসেব রাখেনি। তাহলে এই কথাগুলো কেন বললো? যখন যা যা কিনেছে সব কটার বিল রাখা রয়েছে, সে কি সেভস করছে, কি সেভিংস করছে না, কি খরচ করছে, এইসব যদি নাই রাখে তাহলে বিলগুলো রাখার দরকার কি আছে? সে প্রমাণ সহ দেবে। এবং 6-7 মাস আগে যখন তার হাজব্যান্ডের সাথে ঝামেলা হলো, তখন বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো, সেখানে নাকি তার শাশুড়ি মা সমস্ত কিছু করলো, সেটার ভিডিও তুলে রাখলো। শ্বশুরমশাই বললো যে তোমাকে তো শুতে আসতে হয়, সেটাও আজকে থেকে আর আসতে হবে না। মানে কোথাও হয়তো তার বাড়ির লোকও চাইছিল যে একটা সংসারী মেয়ে হবে, কিন্তু সে যদি বাইরে বাইরে কন্টিনিউ কাজ করতে থাকে হয়তো। তা এই হয়তোগুলো যদি ঘটতেই থাকে, তাহলে এক্ষেত্রে বলবো যে প্রবাহ নন্দীর ফ্যামিলিকেও বোঝা উচিত ছিল যে এই মেয়ের সাথে বিয়ে না দেওয়াই বেটার। সে তো অন্য জগতের, মানে সে তো গান বাজনা শো এগুলো নিয়ে থাকে, তো ঘরের কাজটা হয়তো সেভাবে করতে পারে না। সে যতই বলুক না কেন যে গান ছাড়া বাকি সময়টা সে সংসারের জন্যই দিত। 1 মাসের জন্য সে ফ্ল্যাটটাকে সাজিয়ে তুলেছিল। এই যে কথাগুলো বলছে, মানে এগুলো হয়তো কোথাও হয়তো তার বাড়ির লোক চায়নি, বা হয়তো ভেবেছিল যে একটা সংসারী মেয়ে হবে, ঘরোয়া মেয়ে হবে, সেটা হয়তো পায়নি। আর সেকেন্ড থিং হচ্ছে শায়ককে নিয়ে কিছু ক্ল্যারিফিকেশন দিয়েছে যে শেষ দিনে নাকি শায়ককে ওই ফোনটা করেছিল, এবং শায়ক ততক্ষণে চারদিকে সেটা জানিয়ে দেয়, এবং তারপর শায়ক এসে তাকে হসপিটালে ভর্তি করে, এই কথাটা বলেছে। এবং শায়ক একমাত্র প্রভাব থাকলে তবেই বাড়িতে আসতো, অন্য সময় আসতো না। কোনো রকম খারাপ কিছু ছিল না। মানে এক্সট্রা ম্যারিটাল রিলেটেড যে গসিপটা উঠেছে, সেটারও ক্ল্যারিফিকেশনে 1 ঘন্টা 5 মিনিটের ভিডিওতে অনেক কিছু ধরে এই দেবলীনা নন্দী দেওয়ার চেষ্টা করেছে। আমার কাছে কথা হচ্ছে, সে কিন্তু কথাটা শুরুই করেছিল হয়তো মরে গেলেই ভালো হতো, বেঁচে এসে যেন ভুল করলাম। বেঁচে এসে ভুল না, ব্যাপারটা কি হয়েছে জানেন তো, নিজের পাকে নিজে পড়েছে। প্রবাহ কিন্তু একটা স্টেটমেন্ট দেয়নি, সে নিজেই এলো, সে নিজেই লাইভ করে তারপর অ্যাটেম্প টু সুইসাইড করলো, তারপর আবার বেঁচে এসে আবার এতগুলো কথা বলছে। মানে কোথাও মনে হচ্ছে না নিজের ইমেজটা নিজেই নষ্ট করলো আলটিমেট। হয়তো কেউ কেউ তার পক্ষে থাকবে ঠিকই, হয়তো আমি যে কথাগুলো বলছি হয়তো সবটা ঠিক নয়, হয়তো দেবলীনা নন্দী প্যারালালি প্রবাহ নন্দীরও হয়তো অনেক গাফিলতি রয়েছে, তারা হয়তো ব্যালেন্স করে চলতে পারছে না মেবি। কিন্তু একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্বটা তাদেরকেই নিতে হবে। আমরা আপনারা কেউ কিন্তু দায়িত্ব নেব না। আমরা আপনারা ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু ওয়ে আউট তাদেরকেই বের করতে হবে। তারা যদি মনে করে যে যাই হয়ে যাক না কেন আমরা একসঙ্গেই থাকবো, যে কোনো পরিস্থিতিতে আমরা আলাদা হব না, তাহলে সেটা তাদেরকেই ডিসিশনটা নিতে হবে। আমরা আপনারা কেউ নই
বিচারকের আসনে তাদেরকে দাঁড়িপাল্লায় হিসেব করতে বসে, বিকজ তাদের লাইফ তাদেরকেই বুঝে নিতে হবে। এবং ইনফ্যাক্ট তারা যেই লাইফ করে করে যে ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাচ্ছে, এক্ষেত্রে আমি মনে করি আলটিমেটলি নিজেদের সম্পর্কটার ক্ষতি নিজেরাই করছে। মানে স্পেশালি দেবলীনা যদি মনে করে তার কাছে সম্পর্কটা বেশি ইম্পর্টেন্ট, বেশি দামি, তাহলে এই লাইফ করে যতটা ক্ল্যারিফিকেশন জাস্টিফিকেশনে কে তাকে দিচ্ছে, এই সমস্ত না করে প্রভাবের সাথে যদি মিউচুয়ালি বসে আলোচনা করে মিটিয়ে নেয়, সেটা মনে হয় তাদের জন্যই ভালো হবে। এটাই অন্তত আমার মনে হয়। স্টে টিউন অন মাউস ট্রিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো। আর প্লিজ কমেন্ট বক্সে নিজেদের ওপিনিয়নটা জানিয়ে যাবেন।